পার্থ তার গার্লফ্রেন্ড ললিতাকে অবশেষে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। পার্থ যেহেতু ললিতাকে খুব ভালোবাসে তাই তাকে বিয়ে করতে পেরে পার্থ বেজায় খুশি হয়। কিন্তু ললিতা পার্থর বাড়িতে যাওয়ার পর বুঝতে পারে পার্থ খুব একটা বড় লোক নয়। তাদের বাড়িটাও ভীষণ পুরানো এবং সেখানে নিম্ন মধ্যবিত্ততার ছাপ আছে। আমি তোমাকে বলেছিলাম না আমাকে বিয়ে করলে তোমার কোনো অসুবিধা হতে দেবো না। আমি জানি তুমি এসি ছাড়া থাকতে পারো না, আর তাই তো আমি তোমার জন্য বাড়িতে 4-4টা এসি লাগিয়েছি। এবার আর তোমার গরমে কোনো কষ্ট হবে না। আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু তোমার বাড়িতে এসি ছাড়া আমি তো আর অন্য কোনো ফার্নিচার দেখতেই পাচ্ছি না। ঘরটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? তোমার ঘরের বাকি ফার্নিচারগুলো কোথায়? আর ওইদিকে দেওয়ালটাও কেমন যেন নোংরা হয়ে গেছে, মেঝেটাও তো ভাঙা। আসলে গরিবের ঘরে এসি লাগালে যা হয় আর কি। আমার ছেলে তোমাকে বিয়ে করার জন্য আমাদের বাড়িতে যত ফার্নিচার ছিল সবকিছু বিক্রি করে দিয়েছে। অবশ্য এখন এসির হাওয়া খাওয়ার পর আমাদের আর কোনো অভিযোগ নেই। তুমি যেহেতু নতুন বউ তাই তোমাকে এই বিছানার চাদরটা দিচ্ছি। তুমি এই নতুন বিছানার চাদর দিয়ে নিজেই বিছানা করে শুয়ে পড়বে। এই বলে মালা দেবী ললিতার হাতে বিছানার চাদর ধরিয়ে দেয়। কিন্তু ললিতা তার শাশুড়ি মায়ের কোনো কথাই বুঝতে পারে না। আসলে ললিতা নিজেও একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল, কিন্তু তার বাবা মায়ের বাড়িতে কেবলমাত্র একটাই এসি ছিল। বিয়ের আগে পার্থর সঙ্গে সম্পর্কে থাকাকালীন একদিন ললিতা পার্থকে বলে, দেখো পার্থ, আমার পক্ষে তোমার সাথে রিলেশন রাখা মোটেই সম্ভব নয়। আমি বরং এমন কাউকে বিয়ে করব যে আমার কষ্টটা বুঝতে পারবে। আমি কিন্তু গরমে একদমই এসি ছাড়া থাকতে পারি না, আর তোমার বাড়িতে তো এসি নেই, তাই আমার পক্ষে এই সম্পর্কটা রাখা সম্ভব হবে না। এই তুমি একই বলছো ললিতা? শুধুমাত্র এসির জন্য তুমি আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেবে? না না, এটা কিছুতেই হতে পারে না। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একটা কেন, আমি বাড়িতে 4টে এসি লাগাবো। পার্থ মুখে এমন কথা বললেও যেহেতু সে খুব গরিব ছিল তাই তার পক্ষে 4টে এসি নয় বরং একটা এসি কেনাও সম্ভব ছিল না। কিন্তু পার্থ যেহেতু ললিতাকে কথা দিয়েই ফেলে তাই অনেক ভাবনা চিন্তা করার পর সে নিজেদের বাড়ির সমস্ত কাঠের ফার্নিচারগুলো বিক্রি করে দেয় আর নিজের কিছু জমানো টাকা দিয়ে পার্থ বাড়িতে 4টে এসি কিনে নিয়ে আসে। পার্থ যখন ললিতাকে সেই 4টে এসির ছবি পাঠায়, ললিতা ভীষণই খুশি হয়ে ওঠে আর সে পার্থকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু বিয়ের পর, হায় রে, আমি ভেবেছিলাম পার্থ হয়তো ভালো চাকরি বাকরি পেয়েছে, ও হয়তো বেশ বড়লোকই হবে, তাই তো একসাথে একেবারে 4টে এসি কিনতে পেরেছে। কিন্তু এখন তো দেখছি আমি গরিবের ঘরে চলে এসেছি, এদের বাড়িতে তো এসি ছাড়া কিছুই নেই। কিন্তু ললিতার আর কিছু করার থাকে না, সে বাধ্য হয়ে মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ে। কিন্তু ললিতা যেহেতু মেঝেতে ঘুমানোর অভ্যাস ছিল না তাই সারা রাত কিছুতেই তার ঘুম আসে না, বরং তার গা হাত পা প্রচন্ড পরিমাণে ব্যথা হয়ে যায়। দেখতে দেখতে সকাল হয়ে আসে। সকাল হতে না হতেই ললিতার শাশুড়ি মা বেশ কয়েকজন লোকজনকে বাড়িতে ডেকে নিয়ে আসে। এই যে দেখুন, এই লাল রঙের এসিটা আমি পছন্দ করেছি, আর ওদিকে সাদা এসি দুটো আমার বৌমার জন্য, আর এই সবুজ রঙের এসিটা আমার ছেলে নিজে পছন্দ করেছে। দেখো, আমাদের ঘরে 4-4টে এসি আছে। উফ, ঈশ্বর শেষে কিনা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আচ্ছা, তোদের 4টে এসি না হয় আছে তা বুঝলাম, কিন্তু বাড়িতে তো খাট, আলমারি, সোফা, টেবিল কিছুই নেই। তোরা এভাবে থাকিস কি করে? আমাদের যে এসি দেখানোর জন্য ডেকে আনলি তা তোদের ঘরে তো বসার মতো জায়গাই নেই, আমরা বসবো কোথায়? আরে বুঝিস না, ফার্নিচারগুলো হয়তো নতুন বৌমার বাপের বাড়ি থেকে পাঠাবে, তাই হয়তো মালা আগে থেকে পুরানো ফার্নিচারগুলো বিক্রি করে দিয়েছে আর নতুন 4টে এসি কিনে ফেলেছে যাতে ঘরে নতুন ফার্নিচার আসতে পারে। কি মালা, তাই তো? তোর কথা শুনে আমার হাসি পেল। এই না গরিবের ঘর, ভাঙাচোরা বাড়ি, এই বাড়িতে যে এত সুন্দর শিক্ষিত বৌমা আনতে পেরেছে এটাই ওদের জন্য অনেক। আমি হলে তো বাবা জীবনেও আমার মেয়ের বিয়ে এরকম ঘরে দিতাম না। যতই 4টে এসি থাকুক না কেন, আসলে তো এরা গরিবই। এই বলে প্রতিবেশীরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। তাদের কথা শুনে ললিতার খুব খারাপ লাগে, কিন্তু তাতেও মালা দেবীর কিছু যায় আসে না। মালা দেবী পাড়া প্রতিবেশী সবাইকেই বাড়িতে ডেকে নিয়ে এসে নিজেদের এসিগুলো দেখাতে থাকে। কিছুক্ষণ পর ললিতা যখন রান্নাঘরে যায়
তখন সে রান্নাঘরে চাল আটা কিংবা অন্যান্য রেশনপত্র কিছুই দেখতে পায় না। মা, আজকে তো ঘরে চাল ডালও নেই দেখছি, আপনি আমাকে কিছু টাকা দিন, আমি বাজার থেকে চাল ডাল সবজি মাছ বাজার করে নিয়ে আসি। আজকে তো অনেক বেলা হয়ে গেল, দুপুরে আবার সবাইকে খেতে হবে তো। ঘরে বাজার নেই, কিন্তু পার্থ তো আমাকে কোনো টাকা দিয়ে যায়নি। আচ্ছা, তুমি একটা কাজ করো, মুদির দোকানে গিয়ে ধারে জিনিসপত্র নিয়ে এসো, পার্থ কাজ থেকে বাড়ি ফিরলে টাকা চুকিয়ে দেবে। শাশুড়ি মায়ের কথা শুনে ললিতা বাধ্য হয়ে বাজারে চলে যায়। কিন্তু ললিতা যখন মুদি দোকানে ঢোকে তখনই আরে, আপনি ওই মালা কাকিমার বৌমা না? ওদের ধার চেয়ে হয়নি, এবার আপনাকে দিয়ে ধার চাইতে পাঠিয়েছে নিশ্চয়ই। শুনুন, আমি কিন্তু আপনাদের বাকিতে কোনো কিছু দিতে পারবো না। এই নাকি আপনাদের ঘরে 4-4টে এসি আছে, সারাদিন সারা রাত এসি চলে, আপনারা এসির বিল মেটাতে পারেন, কিন্তু আমার দোকানে ধার শোধ করতে পারেন না। সে কি, আমার শ্বশুরবাড়ির লোকেরা আগেও আপনার কাছ থেকে ধার করে গেছে? এই কথাটা তো আমি জানতাম না। কিন্তু আমাদের ঘরে আজকে কোনো রেশন নেই, আপনি আজকের মতো চাল ডাল দিয়ে দিন, আমি আজকে সন্ধ্যাবেলাতেই আপনাকে এসে টাকা দিয়ে যাব। না না, আমি আপনাদের খুবই চিনি। আপনার শাশুড়ি মা, শ্বশুর, ননদ, বর সবাই আমার কাছ থেকে এভাবেই বাজার করে নিয়ে যায়। আগে তো তাও অল্প অল্প করে টাকা শোধ করতো, কিন্তু এসি কেনার পর এখন এমন অহংকার হয়েছে যে ফ্রিতেই আমার দোকান থেকে সব নিয়ে যায়। দোকানদার কিছুতেই ললিতাকে ধার বাকিতে জিনিসপত্র দিতে চায় না। এতে করে ললিতার ভীষণই মান সম্মানে লেগে যায়। তাই ললিতা বাড়িতে ফিরে তার শাশুড়ি মাকে উল্টোপাল্টা কথা বলে। আপনারা যে এতটা গরিব আমি তো আগে জানতাম না, আমি এই বাড়িতে থাকবো না। শুধু এসি থাকলেই কি সংসার করা যায়? পেটে ভাত নেই, শোয়ার বিছানা নেই, কি করে সংসার করব? মেঝেতে শুয়ে কালকে সারা রাত আমার ঘুম হয়নি, সমস্ত গায়ে হাতে পায়ে ব্যথা হয়েছে, তার উপর আজকে বাড়িতে কোনো খাবার নেই, না খেয়ে থাকতে হবে নাকি? আচ্ছা বৌদি, এত রাগ করো না, আমরা গরিব এ কথা তুমি নিশ্চয়ই আগে থেকেই জানতে। শুধুমাত্র 4টে এসি দেখে আমার দাদাকে বিয়ে করা তো তোমার উচিত হয়নি, কিন্তু এখন যখন তোমাদের বিয়ে হয়েই গেছে তাই অত ভেবে লাভ নেই। দাঁড়াও, আমি পাশের বাড়ির কাকিমার বাগান থেকে শাক তুলে আনছি। হ্যাঁ, আর আমাদের না খেয়ে থাকতে হবে না, আমাদের বাড়িতে তো রেশনের চাল আছেই। একটু বাদে পুকুর থেকে কয়েকটা মাছ ধরে আনবো, তারপর 4টে এসি চালিয়ে দেব। দুপুরবেলা শাক ভাজা আর মাছ ভাত খাওয়ার পর এসির হাওয়াতে ঘুমাতে যা লাগবে না, তুমি একবার দেখো বৌমা, তোমার সব রাগ গলে জল হয়ে যাবে। এই বলে মালাদেবী পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসে এবং শিপ্রা শাক তুলে আনে। কিন্তু দুপুরবেলা রেশনের চাল দিয়ে শাক মাছ ভাত খেতে ললিতার একটুও ভালো লাগে না। দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কেটে যায়। কিন্তু ললিতা লক্ষ্য করে তার শ্বশুরবাড়ির লোকেরা গরিব হলেও তাদের ফুটানি কম নয়, কারণ তারা দিনের মধ্যে 24 ঘন্টা 4টে এসি চালিয়ে রেখে দেয়। আচ্ছা মা, আপনারা যে সবসময় 4টে এসি চালিয়ে রেখেছেন, এতে করে তো অনেক টাকা ইলেকট্রিকের বিল উঠছে। আমাদের বাড়িতে তো একটা এসি থাকলেই যথেষ্ট, 4টে এসি চালানোর কোনো প্রয়োজন নেই। এভাবে কারেন্ট অপচয় না করে আমরা তো এই টাকাটা দিয়ে ভালোভাবে সংসার চালাতে পারি। আসলে কি বলতো বৌমা, এই এসিগুলো সেকেন্ড হ্যান্ড, আমরা অনেক সস্তায় পেয়েছিলাম বলে কিনে ফেলেছি। তাছাড়া একটা এসির হাওয়া খেতে ভালো লাগে না, আমাদের সব সময় 4টে এসি চালিয়ে রাখতে ইচ্ছা করে। আপনারা তো অদ্ভুত মানুষ, এসির হাওয়া খেলে কি আপনাদের পেট ভরে যাবে? এমন বড়লোকি গরিব আমি বাবার জন্মেও দেখিনি। ছি, আমার বাবা মা কয়েকদিন ধরে জিজ্ঞাসা করছিল আমি কার সাথে পালিয়েছি, ওনারা নাকি আমার শ্বশুর বাড়ি আবার দেখতে আসবে। তা তো খুব ভালো কথা বৌমা, তুমি তোমার বাবা মাকে ডাকো। তোমার বাবা মা যেই আমাদের বাড়িতে 4-4টে এসি দেখবে অমনি ওনাদের মন গলে যাবে। তুমি দেখো না, আমাদের এই পাড়ায় 4-4টে এসি কারও নেই, তাই তো সবাই আমাদের উপর হিংসা করে। শাশুড়ি মায়ের কথা শুনে ললিতা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে ললিতার বাবা মা অনেক রকম ফল, মিষ্টি, শাড়ি, জামা কাপড় নিয়ে ললিতার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। এই নে ললিতা, এই ফল মিষ্টিগুলো তোদের ফ্রিজে রেখে দে, আর একটু ফ্রিজে ঠান্ডা জল খাওয়া তো মা, এই গরমে অত দূর থেকে এসে ভীষণ কষ্ট হচ্ছে। আরে বেয়ান, ফ্রিজের জলের কি দরকার, আমাদের বাড়িতে 4টে এসি আছে। দাঁড়ান, আমি এখনই আপনাকে এসিগুলো অন করে দিচ্ছি। সত্যি যা গরম পড়েছে, এসি ছাড়া কি থাকা যায়? আমরা তো 4টে এসি ছাড়া থাকতেই পারি না। আমরা তো ঠান্ডা জল চেয়েছি, আর আপনি আমাদের এসি অন করে দিচ্ছেন? বাহ, আপনারা তো বেশ বড় লোক দেখছি। আপনাদের বাড়িতে তো আবার 4-4টে এসি আছে, কিন্তু আপনাদের ঘর বাড়ি দেখে তো একদমই পুরানো লাগছে। তাছাড়া এসি ছাড়া তো কোনো ফার্নিচারও নেই। হ্যাঁ রে ললিতা, তুই এখানে কি করে থাকিস?
দেখুন, একটা কথা না বললেই নয়। আসলে আমার ছেলে তো আপনার মেয়ের জন্যই আমাদের সমস্ত ফার্নিচারগুলো বিক্রি করে দিয়েছে। তা না হলে এর আগে আমাদের বাড়িতে টিভি, ফ্রিজ, আলমারি, খাট, বিছানা আরো অনেক কিছুই ছিল। তবে আমরা আশা করেছিলাম মেয়ের বাবা মা হিসেবে আপনারা অন্তত যৌতুক হিসেবে নতুন নতুন ফার্নিচার সঙ্গে করে নিয়ে আসবেন, তার উপর বাড়িটাও মেরামত করে দেওয়ার ব্যবস্থা করবেন। এসব আপনি কি বলছেন মা? আমি পার্থকে ভালোবেসে বিয়ে করেছি, আর পার্থও আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আমি তো পার্থকে এসি কেনার জন্য জোর করিনি, আর আমি ফার্নিচারও বিক্রি করতে বলিনি। আপনার কত বড় সাহস যে আপনি আমার বাবা মায়ের কাছে যৌতুক চাইছেন? আমি এই বাড়িতে আর কিছুতেই থাকবো না। ললিতা তার শাশুড়ি মায়ের কথা শুনে এতটাই রেগে যায় যে সে তখনই তার বাবা মায়ের সঙ্গে ফিরে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে শুরু করে। ঠিক এমন সময় পার্থ বাড়িতে আসে। এ কি ললিতা, তুমি কোথায় যাচ্ছ? তোমার মতো গরিবের কাছে আমি থাকতে চাই না। তুমি কি ভেবেছো 4টে সেকেন্ড হ্যান্ড এসি কিনে তুমি আমার বাবা মায়ের কাছ থেকে দামি দামি ফার্নিচার বাগাবে, নিজের বাড়ি সারাবে? কিন্তু সেগুড়ি বালি। আমি তোমাদের চাল খুব ভালো মতোই বুঝতে পেরে গেছি। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। তোমার বাড়িতে এসে অপমান, কষ্ট আর ব্যথা ছাড়া আমি কিছুই পাইনি। দেখো ললিতা, আমি বুঝতে পারছি আমি গরিব বলে তোমার বিছানা ছাড়া ঘুমাতে কষ্ট হচ্ছে, তোমাকে না খেয়ে থাকতে হচ্ছে, কিন্তু আমি একটা নতুন কোম্পানিতে কাজ পেয়েছি। এখন থেকে আমি 30,000 টাকা মাইনেতে কাজ করব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আবার নতুন ফার্নিচারও আনবো, আর তোমার খাওয়া দাওয়ার একটুও কষ্ট হতে দেবো না। কিন্তু দয়া করে তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যেও না প্লিজ। দেখো, তোমাদের মতো গরিবদের কথার না কোনো মূল্য নেই। আমি আমার মেয়েকে এরকম পরিবারে রাখতে চাই না, বুঝেছো? এমন কথা শুনে পার্থর খুব খারাপ লাগে, আর পার্থ কাঁদতে কাঁদতে ললিতার কাছে ক্ষমা চায়। আর ললিতা যেহেতু পার্থকে মন থেকেই ভালোবাসে, তাই পার্থকে কাঁদতে দেখে ললিতার খুব খারাপ লাগে। সেই জন্য অনেক ভাবনা চিন্তা করার পর ললিতা ঠিক করে সে পার্থর সাথে পার্থর বাড়িতেই থাকবে। মা বাবা, পার্থ তো এখন বলছে ও একটা ভালো কাজ পেয়ে গেছে, তাই এবার হয়তো আমাদের অবস্থা ভালো হয়ে যাবে। শুধু শুধু একটা সংসার নষ্ট করে কি করব? আমি পার্থর কাছেই থাকতে চাই। ললিতার সিদ্ধান্ত শুনে তার বাবা মা আর কোনো হস্তক্ষেপ করতে পারে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়। এরই মধ্যে পার্থ নিজের কথা অনুযায়ী এক এক করে বাড়িতে ভালো ভালো ফার্নিচার কিনে নিয়ে আসতে থাকে। তাছাড়া মুদি দোকানের টাকাও শোধ হয়ে যায়। অন্যদিকে ললিতার পরিবার এখন একসাথে 4টে এসি ব্যবহার করে না। তারা বেশিরভাগ সময় একটা কিংবা দুটো এসি ব্যবহার করে, আর বাদবাকি দুটো এসি তারা বিক্রি করে দেয়। এভাবেই ললিতা পার্থর সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। সত্যি চন্দন, তুমি এটা বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সারা জীবন যাদের একটা ভালো পোশাক, ভালো মন্দ খাবারের জন্য মন খারাপ করতে হয়েছে, এমনকি দুবেলা ঠিক মতো খেতেও পায়নি, তারা কিনা আজকে লক্ষ টাকার গহনা কিনবে? হে ঈশ্বর, এটা স্বপ্ন নাকি সত্যি? না সবিতা, এটা স্বপ্ন নয়, এটাই সত্যি। আর গহনাগুলো সব আমি তোমার উপহার দেওয়ার জন্যই করব। তুমি বলো তো, আজ পর্যন্ত তোমাকে আমি কি দিতে পেরেছি? দুবেলা দুমুঠো খাবার ঠিকভাবেও দিতে পারিনি, আর তার ওপর তোমার বাপের বাড়ির পাওয়া কানের দুলটাও পেটের দায়ে বিক্রি করতে হয়েছে। সেদিনই আমি ভেবে নিয়েছিলাম যেভাবেই হোক তোমাকে আমি গহনা বানিয়েই দেব। আর দেখো না, ঈশ্বর আমাদের কাঁচা আমের মধ্য দিয়েই ভাগ্যটা পরিবর্তন করে দিল। হ্যাঁ চন্দন, আমি সবটাই জানি, কিন্তু এই ঝড়টা এসে আমাদের জীবনটাই পাল্টে দিল। আমি তো ভেবেছিলাম ঝড়ে কাঁচা আম পড়ে গিয়ে আমাদের খুব বড় সর্বনাশ হবে, কিন্তু ঈশ্বরের কৃপায় আমাদের কোনো ক্ষতিই হয়নি, বরং লাভ হয়েছে। ওসব বাদ দাও, 1.5 লক্ষ টাকা নিয়ে যাই চলো, আর বাকি 1.5 লক্ষ টাকা আলমারিতে রেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। শ্যামলাল বাবু আবার জুয়েলারি দোকান তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি চলে যান শুনেছি। আর জানোই তো দিনকাল এখন খুবই খারাপ। এত টাকা পয়সা নিয়ে রাত্রে গেলে লোকের চোখে লেগে যেতে পারে। কার মনে কি আছে কিছুই তো বলা যায় না। এই বলে চন্দন তার স্ত্রী সবিতাকে নিয়ে জুয়েলারি দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত তাদের সংসার ঠিকঠাক চলতো না। সারা মাস চালানোর জন্য বিভিন্ন দোকান এবং লোকের কাছ থেকে তাদের ধার করতে হতো। চন্দন খুবই ছোট পরিবারে তার স্ত্রীকে নিয়ে দারিদ্রতার সঙ্গেই বসবাস করত। সে একটা ফ্যাক্টরিতে অল্প বেতনে কাজ করত। চন্দন খুবই সৎ ও পরিশ্রমী ছিল। তাদের পৈতৃক জমি জায়গা অনেক ছিল, কিন্তু তার দাদার নদাই মালিক চালাকি করে সবটাই নিজের নামে করিয়ে নিয়েছিল, আর তার জন্য রেখেছিল শুধুমাত্র 3 বিঘা জমি, যাতে কিছু বুনো গাছপালা এবং বেশ কিছু আম গাছ ছিল।
হ্যাঁ গো, জমি জায়গার এরকম অসম বন্টন হলো, তুমি কাউকেই কিছু বললে না যে? অন্তত পঞ্চায়েতে একবার শোনাতে পারতে। তোমার দাদা সমস্ত চাষের জমি নিয়ে নিল, আর তোমার জন্য ওই আম বাগানটা রেখে দিয়েছে, আর এখানে বাস্তু জমি বলতে তো কিছুই দেয়নি। হ্যাঁ সবিতা, ইচ্ছা তো আমারও হয় যে ওর বেইমানির কথা সকলকেই জানাই, কিন্তু নিজেরই তো ভাই বলো, লোকে তো আমাদের পরিবারকেই খারাপ বলবে, বলবে যে বাবা মা হয়তো সঠিক শিক্ষা দেয়নি। যাক, ওসব বাদ দাও, আমি বরং একদিন এসে ওই বাগানটাকে পরিষ্কার করে যাব। আম গাছের ডালপালা চারিদিকে ভেঙে ঝুলছে, পুরো জঙ্গল দেখাচ্ছে একেবারে। ঠিক আছে, পরে আসবে, এখন বাড়ি চলো, তোমাকে আবার কাজে যেতে হবে, আজকে তোমার মাহিনার দিন। ফ্যাক্টরিতে যেতে তার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আরে আসুন মশাই আসুন, আপনি তো ভালো সময়ই এসেছেন। এই সময় তো কর্মচারী নয়, মালিকের ঢোকার সময়। তা আপনাকে কি বলবো, মালিক বলবো? ম্যানেজার বাবু, আমাকে ক্ষমা করবেন, আসলে আজ আমাদের আম বাগানে গিয়ে একটু দেরি হয়ে গেছে, কাল থেকে দেখবেন সঠিক সময়েই চলে আসবো। ঠিক আছে, যেন মনে থাকে। আজ তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বারে ছাড়বো না। আম জাম কাঁঠাল তখন কোনো কিছুরই গল্প শুনবো না, ওকে? এভাবেই সেদিন ম্যানেজার বাবু তার উপর খুব রাগারাগি করে এবং তাকে লাস্ট ওয়ার্নিং দেয়। সেদিন চন্দন তার কাজ শেষ করার পর বেতন পেলে এই তো টাকা পেয়েছি, আজ যাবার সময় ঝিলিকের দোকান হয়ে যেতে হবে। কাল দেখা হতে ও টাকার কথা বলছিল, ওর বাকি টাকাটা মিটিয়েই বাড়ি ফিরবো। আর হ্যাঁ, একবার গণেশের দোকানটাও ঘুরে আসবো, ওর কাছেও কিছু টাকা বাকি আছে। এভাবেই মনে করতে করতে সে রাস্তায় হাঁটতে থাকে। ঠিক তখনই পিছন থেকে কারোর ডাকার আওয়াজ শুনে সে দাঁড়িয়ে পড়ে। ও চন্দন, কি হলো, কোথায় গিয়েছিলে? চলে যাচ্ছ যে? আমার বাকি টাকাটা দিয়ে যাও। না মাসি, আমি এ মাসে তোমাকে টাকা দেবো বলিনি তো। আসলে আমার মাইনে একেবারে মাপের মাপ, এখন যদি আমি তোমাকে 10 টাকাও দিই তাহলে আমার সংসার খরচে কম পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা টাকা মিটিয়ে আমার কাছ থেকে কিছু মালপত্র নিয়ে যাও। জমির উর্বরতা বাড়ানোর নতুন সার এসেছে। কিন্তু মাসি, আমার যে চাষের জমি আর নেই, তাই আমি গাছপালা, ওষুধ, সার এসব নিয়ে কি বা করব? এগুলো আমার কোনোই কাজে আসবে না। তবে বলছো যখন পোকা মারার একটা বীজ দিতে পারো, কেননা আমের বউল আসার সময় তো হয়ে এসেছে, কাজে লেগে যাবে। চন্দন শেষ পর্যন্ত তার বাগানের আম গাছের কথা ভেবে কিছু কীটনাশক বিষ কিনে নেয় এবং এক এক করে বাকি সকল পাওনাদারদেরই টাকা সে মিটিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি এসে সে দেখে সংসার চালানোর মতো তার কাছে অবশিষ্ট কোনো টাকাই নেই। হে ঈশ্বর, এই লোকটাকে আমি কিভাবে বোঝাই? আজ মাসের প্রথম দিন আর বাবু আজকেই সব টাকা শেষ করে এসেছে। এবার আমি সারা মাসটা কিভাবে চালাবো? কিন্তু সবিতা, আমার দোষ কোথায় বলো? আমের বউলগুলো চোখের সামনে পোকাই কেটে দিচ্ছে, কিছু একটা তো কীটনাশক দিতেই হবে, তাই না? আর দেখবে সব বউল যদি গাছে থেকে যায়, একদিন অনেক আম হবে। হ্যাঁ হ্যাঁ, গাছে কাঁঠাল আর গোফে তেল, এদিকে বাড়িতে খাবার নেই আর উনি আম গাছের কথা ভেবে মরছে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার এসব কিছু ভালো লাগছে না। সবিতা সেদিন রেগে যাওয়াটাই স্বাভাবিক ছিল। এর ফলে সত্যি সত্যি তাদের সেই মাসে সংসারে খুবই টানাটানি হয়েছিল। কিন্তু কষ্ট হলেও আম বাগানের দিকে তাকিয়েই চন্দনের সব দুঃখ মিটে যেত। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, দেখো সবিতা, দেখো আমাদের আম গাছ কচি কাঁচা আমে পুরো ভরে গেছে। আমার তো এগুলো দেখেই আনন্দ হচ্ছে, গাছগুলোকে দেখতে কি সুন্দর লাগছে। হ্যাঁ গো, সে তো ঠিক আছে, কিন্তু এখন তোমাকে আরো বেশি করে খেয়াল রাখতে হবে। সামনে বৈশাখ মাস, ঈশ্বরের কৃপায় যেন আমাদের আমগুলো ঝরে না নষ্ট হয়ে যায়। তারা ঝড় বৃষ্টি নিয়েই কথাবার্তা বলছিল। ঠিক তখনই ঝোড়ো হাওয়া শুরু হয়। এতে করে চন্দন ও সবিতার মন খারাপ হয়ে যায়। তাদের আম গাছের কাঁচা আমগুলোকে নিয়ে চিন্তা হতে থাকে। বেশ কিছুক্ষণ ঝোড়ো হাওয়া হয়। চন্দন আর সবিতা সেখানেই আম গাছের দিকে তাকিয়ে বসেছিল। কিছুক্ষণ পর হাওয়া থেমে যায়, কিন্তু তখন চন্দনের ফ্যাক্টরিতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেদিন তাকে ফ্যাক্টরি থেকেও বের করে দেওয়া হয় এবং চন্দন বাড়িতে এসে খুবই কান্নাকাটি করতে থাকে। তুমি কেঁদো না চন্দন, ঈশ্বর সবকিছুই ঠিক করে দেবেন, আর দুঃখ পাওয়ার কিছুই নেই। আমাদের ভাগ্যে যতটুকু লেখা আছে আমরা সেইটুকুই পাবো। তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো।
হ্যাঁ, ভরসা তো রাখতেই হবে। আর আমাদের অবশিষ্ট কিছুই নেই, শুধুই ওই আমগুলোকে ছেড়ে। এবারে যদি ওগুলোও ঝড়ে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের তো সব কিছুই শেষ হয়ে যাবে। তারা এভাবেই কথাবার্তা বলছিল এবং কান্নাকাটি করছিল। ঠিক তখনই চন্দনের দাদা নদাই মালিক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সবকিছুই শুনছিল এবং সে মনে মনে ভাবে, হ্যাঁ, তোদের এরকমই কাঁদতে হবে। এবারে আমার পরিকল্পনা সাকসেস হবেই। এই অভাবের সময় আমি তোদেরকে টাকার প্রলোভন দেখাবো, আর পেটের দায়ে শেষ পর্যন্ত ওই 3 বিঘাটাও আমায় দিয়ে দিবি। হ্যাঁ রে ভাই, তোরা ঠিকই ভেবেছিস। আর কদিন পরে খুব জোরে 150 কিলোমিটার গতিতে ঝড় হবে। যে ঝড়ে লোকের ঘরবাড়িই থাকবে না, আর তুই কাঁচা আমকে নিয়ে স্বপ্ন দেখছিস। তুই বরং জমিটা আমায় বিক্রি করে দে, আর টাকা নিয়ে ঘরটা মেরামত কর, বুঝেছিস? না হলে হয়তো ঝড়েই উড়ে যাবি। নদাইয়ের কথা শুনে সেদিন তারা দুজনেই রেগে যায়। কিন্তু চন্দন তার দাদাকে কিছু বলতে না পারলেও সবিতা তাকে রাগ দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেশ কয়েকদিন কেটে যায়। চন্দনের দুশ্চিন্তা তখনও দূর হয়নি, কারণ নদাই সত্যি সত্যিই বলছিল সে বছর ঝড় আসার কথা খবরেও অ্যানাউন্স করা হয়েছিল। এমনকি সেদিন সত্যি সত্যি খুব জোরালো ঝড় বৃষ্টি শুরু হয়। চন্দন ও সবিতা তখন আমের বাগানেই ছিল এবং তারা তাদের চোখের সামনে ঝরে যাওয়া কাঁচা কাঁচা আমগুলোকে পড়ে যেতে দেখে খুবই কষ্ট পায়। সেদিন তাদের কান্নার সীমানা ছিল না। গাছে এতটাই আম ফলেছিল যে পুরো বাগান সেদিন আমে ভর্তি হয়ে যায়। এবার আমরা কি করব? আমাদের সব স্বপ্নই ভেঙে চুরমার হয়ে গেল। এই এতগুলো কাঁচা আম কোথায় বিক্রি করব? আর কে বা কিনবে এই আমগুলো? জানি না, তবে এগুলো টক নয় যে লোকে আচার করার জন্যও নেবে। এগুলো কাঁচা বেলাতেও পুরো মিষ্টি। মিষ্টি আম কার কি কাজে লাগবে? তারা দুজনেই কাঁচা আমগুলোর সামনে বসে সেগুলোকে দেখছিল এবং কাঁদছিল। ঠিক তখনই তাদের গ্রামের এক ধনী ব্যবসায়ী সেখান থেকে যাচ্ছিল। তাদের মিষ্টি আমের কথা শুনে সে দাঁড়িয়ে পড়ে এবং বলে, চন্দন, তুমি কি বললে? তোমার আম মিষ্টি নাকি? কই দাও দেখি, আমায় একটা খেয়ে দেখি। আমি আসলে কাঁচা মিষ্টি আমেরই ব্যবসা করি, আর তোমার আম যদি সত্যি সত্যি মিষ্টি হয় তাহলে তুমি আজ লাভবান হয়ে যাবে। এই বলে শিবরাম বাবু একটা আম তুলে কেটে খায় এবং সে দেখে সত্যি সেগুলো খুব মিষ্টি ছিল। আমগুলো সাইজেও বড় বড় এবং সুন্দর দেখতে ছিল। তাই শিবরাম বাবু তার বাগানের সব আমের বিনিময়ে তাকে সেদিন 3 লক্ষ টাকা দিয়েছিল। সেদিন টাকা পেয়ে তাদের খুশির সীমানা ছিল না। তাই চন্দন তার টাকায় প্রথম তার স্ত্রীকে গহনা বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই শ্যামলালের জুয়েলারি দোকানে গিয়ে উপস্থিত হয়েছিল। আরে চন্দন যে, তা বলো, সব খবর জবর ঠিক আছে তো? কই কি বন্ধক দেবে তাড়াতাড়ি দাও, আমার দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। না কাকা, আজকে কিছু বন্ধক দিতে অথবা বিক্রি করতে আসিনি। আজকে আমরা কিছু গহনা কিনতে এসেছি। কাকা, ওই 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 বালাটা দেখান তো, আর পাশে ঝুমকাটাও দেখাবেন। হ্যাঁ দেখছো, দেখো, কিন্তু এগুলো সব সোনার, আর এগুলোর 1000 টাকা দাম। এই নাও, 70,000 টাকার জিনিস তোমার হাতে দিলাম। হ্যাঁ শ্যাম বাবু, সেই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুমি বরং একটা ভারী দেখে গলার হার আর চুড়ি দেখাও, তাহলে একটা সেট হয়ে যাবে। চন্দনের কথা শুনে এবং গহনার জন্য 1.5 লক্ষ টাকা বের করতে দেখে শ্যামলাল একেবারে চমকে ওঠে। সে ভেবেই পায় না যে সে কি করবে। চন্দন কেনাকাটা সেরে বাড়ি ফিরে আসে। এদিকে শ্যামলাল আর থাকতে না পেরে তার দাদা নদাইকে ফোন করে সব ঘটনা জানায়। আরে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোর ভাই কি কোনো গুপ্তধন পেল নাকি? প্যান্টের পকেট থেকে একবারেই 1.5 লক্ষ টাকা বের করে ফেললো। এই ঝড় বৃষ্টিতে সকলেরই ক্ষয়ক্ষতি হয়েছে, আর ওর কাছে এত টাকা এলো কোথা থেকে? হ্যাঁ কাকা, তুমি ঠিকই বলেছ। ওই জন্যই সেদিন আমি জমি কিনতে চাওয়াই ওরা অত রেগে গিয়েছিল। এখন বুঝেছি, লোকের সামনে অভাবের নাটক করে কাঁদে আর ভিতরে ভিতরে চিনি খাচ্ছে। তুমি চিন্তা করো না কাকা, আমি পঞ্চায়েতকে জানিয়ে দেব। ওকে একাকে গুপ্তধন ভোগ করতে দেব না। নদাই এসব শোনার পর গ্রামের কয়েকজনকে জানিয়ে প্রধান সাহেবকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং তার পাওয়া গুপ্তধন যে সকলেরই প্রাপ্য সেটা বলতে থাকে। কি গুপ্তধন? জনসাধারণের? আমার তো শুনেই হাসি পাচ্ছে। কে বলেছে তোমাদের এসব কথা? আমি বলেছি। আর তুই আমার ভাই, আমি ভালো করেই জানি তোর কাছে অত টাকা থাকার কথা নয়। আচ্ছা ছাড়, তুই যদি কোনো টাকা করি পাসনি, তাহলে শ্যামলালের দোকানে কাল তুই 1.5 লক্ষ টাকার গহনা কিভাবে বানালি? নদাইয়ের কথা শুনে চন্দন সবকিছুই বুঝতে পারে। সে তাদেরকে নিয়ে শিবরাম বাবুর কাছে যায়
শিবরাম বাবু তাদেরকে সত্যিটা জানায় এবং তাদের ছোটলোকি চিন্তা ভাবনার জন্য অনেক নিন্দা করে। শিবরাম বাবুর কথা শুনে সকলেরই ভুল ভাঙে। সকলেই চন্দনের কাছে ক্ষমা চায়। চন্দন তাদেরকে ক্ষমা করে দেয়। চন্দন তার বাকি 1.5 লক্ষ টাকা দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করে। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।